সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমাদের যারা দেখছেন আগামীতেও দেখবেন সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকে দুজন অতিথি, একজন আমাদের খুব প্রিয় একটা মানুষ, মিছিলে দেখি, কথা হয়নি কখনো, আজকে তার সাথে আমরা কথা বলবো, মিষ্টি সুভাষ, আর হচ্ছে সজীব উদ্দিন জয়। মিষ্টি সুভাষ, সবার আগে সেলুট আপামনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমরা ভালো আছি। তোমাদেরকে আমরা দেখি, তোমাদের সাহস গুলা দেখি এবং তোমাদের ঝুঁকি গুলা দেখি, সাবধানে থাকবে আর কি। জয়, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জয়, কেমন আছেন? আমরা তো ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করতে পারি। আর আমরা তুলনামূলক ভালো আছি এই কারণে আমরা একটা নিরাপদ দেশে আছি। বাংলাদেশে আমাদের যেমন আমার অনুষ্ঠানটার নাম হচ্ছে ফজলুল বাড়ির বাড়ির খবর। বাড়ি মানে বাংলাদেশ, বা আমাদের বাড়ির খবর, বাংলাদেশের খবর আর কি। বাংলাদেশে তো ভালো নাই। আচ্ছা জয়, আমাদেরকে একটু পরিচয় করিয়ে দাও, মিষ্টিকে কিভাবে প্রথম দিন মিছিলে দেখো? প্রথম দিন আসলে এটা 5 আগস্টের পরে আমাদের ধানমন্ডি 32-এ মানে আমাদের একটা মোমবাতি মিছিল হয়েছিল বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য আর কি। তো তখন আমি ফার্স্ট মিষ্টি আপুকে দেখি এবং ওইখানে মিষ্টি আপুর সঙ্গে কথা হয়। তো উনি তখন আমি যে ওনার স্পিড যেটা দেখছি, আমার ওটা দেখে অনেক ভালো লাগছে যে উনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ক্ষেত্রে আপসহীন। উনি কখনোই বঙ্গবন্ধু শেখ হাসিনার মানে যদি কেউ কিছু বলে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে, উনি সেটা কখনোই আপোষ করেন না। এরকম একটা স্পিরিট ওনার মধ্যে দেখেছি 32 নম্বর, এবং খুব দুর্দান্ত সাহস। অনেক আমাদের মিষ্টির কাছে আছি শুরুতেই। মিষ্টি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এই দুজনকে এত ভালোবাসতে পারলে কিভাবে? আসলে ভালোবাসাটা তো মনের থেকে তৈরি হয়, ভিতরের জিনিস। ভালোবাসা কিন্তু বলে কই আসে না। আর এমন না যে আমি যদি বলি আপনাকে যে ভাই আমাকে ভালোবাসবেন, তাহলে কিন্তু সেটা হবে না। ভালোবাসাটা একদমই অন্তরের থেকে আসে, ভিতরের জিনিস। ভালোবাসাটা এমনি এমনি হয়ে যায়, তৈরি হয়ে যায়। এটা একান্তই নিজের ব্যক্তি যেই মানুষটাতে সেই ভিতরের থেকে চলে আসে। আর ভালোবাসাটা এমন যে ভালোবাসলে আমি আমি এভাবেই বলি, ভালোবাসতেই আমার ভালো লাগে। কারণ আমি মনে করি বাংলাদেশ যার হাত ধরে, তাকে ভালোবাসবো না তো বাসবো কাকে? হ্যাঁ, বঙ্গবন্ধুরে ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে আমরা পরাধীন থেকে যেতাম। এখন আমি এভাবে চিন্তা করি, যারা এখন সচিব সচিব আছেন তারা বড়জোর হলে আমি হয়তো অফিসার লেভেলে থাকতেন, কিন্তু তারা সচিব হতে পারতেন না। যারা পুলিশে বড় মানে কর্মকর্তা আছেন টপ লেভেলে, তারা ওই জায়গাটায় যেতে পারতেন না। তারপরে বাংলাদেশটা একদম মানুষের যেই খেয়ে না খেয়ে একদম একটা বাজে অবস্থা ছিল, স্বাধীনতা ছিল না, যে কোনো কিছুর স্বাধীনতা ছিল না। তো যিনি স্বাধীনতা এনে দিয়েছেন তাকে ভালোবাসবো না বাসবোটা কাকে? ভালোবাসা তো ভিতর থেকে চলে আসে। আর জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি কারণ ওনার জন্যই কিন্তু বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং একটা সম্মান জায়গায়, সম্মানিত জনক জায়গায় চলে গেছে। তো সেই কারণে তাদের প্রতি ভালোবাসাটা, দেশের প্রতি ভালোবাসা। এবং দেশ মানে যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে জননেত্রী শেখ হাসিনা, আমি এটা মনে করি। চমৎকার চমৎকার মিষ্টি। আর মিষ্টি সুভাষ নামটা তোমার কি পারিবারিক নাম না ছোট নাম? এটা এই সরি, আমার আসলে ফোন আসতেছিল। মিষ্টি সুভাষ নামটা আমার খুব পছন্দের একজনের মানুষ আমাকে দিয়েছেন, আমার ভালোবাসা। আচ্ছা, তুমি যে ভালোবাসার কথা বললে, সংজ্ঞাটা বললে বিপজ্জনক ভালোবাসা এই সময়ে আর কি। এই সময়ে বাংলাদেশে
আমার বঙ্গবন্ধু নিষিদ্ধ, আমাদের বঙ্গবন্ধু নিষিদ্ধ, এই সময় আমাদের নিষিদ্ধ। চতুর্দিকে সারাক্ষণ পাকড়াও করা, বঙ্গবন্ধুর পক্ষে কারা আছেন, সেক্ষেত্রে পক্ষে কারা আছেন, তাদেরকে ধরার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে। প্লাস পুলিশ তো চাকরি করে, চাকরির বাইরে তাকে বলা হচ্ছে তুমি একজন দলে 5,000 টাকা দেওয়া হবে, না এরকম নানা ধরনের টোপ দেওয়া হচ্ছে। খুব বিপজ্জনক সময় তো এইটা, তাই না? জি, আর আমি এভাবে বলি, যারা বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বিষয়টা এমন যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে সুন্দরবনের বানররা নিষিদ্ধ ঘোষণা করেছে। বিষয়টা হাস্যকর। মানে এরকম যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই, তারা এসে নিজেরা নিজেদেরকে সরকার দাবি করছে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, মানে বাংলাদেশকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে। বিষয়টা হাস্যকর আমার কাছে। জয়, খুবই ঝুঁকিপূর্ণ সময় তুমি, তোমার বন্ধু বান্ধব সবার জন্য। আর এই সময়ে এই মিষ্টির মতো যদি একটা চমৎকার বোন থাকে আমাদের পাশে, তো সাহসী কিরকম অকপটে তার সাহসটা প্রকাশ করছে, তখন তো আর ভয় লাগে না, তাই না? না না না, ভয় ভয় লাগবে কি জন্য ভাই? ভয় লাগার প্রশ্নই ওঠে না। আসলে 5 আগস্টের পর আমাদেরকে যেভাবে হামলা, মামলা, নির্যাতন, দমন পীড়ন করছে, আমরা কিন্তু কখনোই কিছু পিছপা হইনি। আমরা কিন্তু আমাদের যে সংগ্রাম, সেটা আমরা চালিয়ে গেছি, এখনো চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চালিয়ে যাব। কারণ আমাদের আদর্শ বঙ্গবন্ধু আমাদের নেত্রী শেখ হাসিনা। এর বাইরে কে কি বললো না বললো, এটাতে আমরা দমে যাওয়ার মতো মানে ছাত্রলীগ কর্মী আমি না। এই যে এই সময়টা আরো বিপজ্জনক হচ্ছে, তারা তারা মানে রাজাকার নাতিপুতিরা, এখন যারা ছড়ি ঘুরাচ্ছে, আগে এক সময় তারা ওই ওই কথাটা খুব রাগ করেছিল, কিন্তু প্রতিদিন তারা প্রকাশ পাচ্ছে, তাদের পরিচয় আসলে আসলে তারা রাজাকারের নাতিপুতি। রাজাকারের নাতিপুতিরা সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দেবে, এটা ট্রাইব্যুনাল বানিয়েছে, খুব দ্রুত সব কাজ চলছে। এবং গতকালকে তারা মোটামুটি জানিয়ে দিয়েছে যে আগামী 13 নভেম্বর তারা দিনটা ঘোষণা করবে, কবে তারা ফাঁসির রায়টা ঘোষণা করবে আর কি। এই পরিস্থিতিটাকে কিভাবে দেখুন সৃষ্টি? আমি বলতে চাই, আমিও ঘোষণা করলাম, যারা বলে জননেত্রী শেখ হাসিনার ফাঁসি দিবে, আমি বলি যে যে দিন তারা এই শব্দটা মুখে উচ্চারণ করছে, সেদিন থেকে হাতে গোনা মানে তাদের সময় ফুরিয়ে আসছে, মানে তাদেরকেই ফাঁসি দেওয়া হবে। কারণ ওরা চক্রান্তকারী, ওরা ষড়যন্ত্রকারী, ওরা বাংলাদেশকে ধ্বংস করেছে, তারা ধ্বংসকারী। আমি এভাবে বলতে চাই। এই যে আওয়াজটা তোমার, এই যে শপথটা, তোমার মতো তোমার সাথে এরকম আরো কেমন, তুমি একজন সৈনিক, তুমি যোদ্ধা, এই মুহূর্তে তুমি একজন যোদ্ধা, কিন্তু সৈনিকের মতো কথা বলছো, যোদ্ধার মতো কথা বলছো, এমন সৈনিক, এমন যোদ্ধা তোমার মতো আরো কতজন আছে সাথে তোমার আছে না? তুমি কে আসলো না আসলো এটা তুমি হিসাব করো না সেটা। না, আমি তো সে 5 আগস্টে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বাংলাদেশের একজন মানুষও যদি জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা না বলে, আমি একাই কথা বলবো। বাংলাদেশের একজন মানুষও যদি ওনার পক্ষে রাজপথে না নামে, আমি একাই নামবো। তো সেদিন আমার প্রতিজ্ঞা আমি রাখার চেষ্টা করছি, ওই দিনের প্রতিজ্ঞা। তো আমি একদম পুরাই সাইকো টাইপের একটা হয়ে গেছিলাম, সারা রাত দিন 24 ঘন্টা কান্না করতাম, আর একটা মোবাইল চার্জে দিয়ে আরেকটা দেখতাম, এইভাবেই ছিল। তো আমি 5 দিন 6 দিন এরকম একটা মানে একটা ট্রমার মধ্যে চলে গেছিলাম। পরে হঠাৎ আমার মনে হয়েছে আমি তো খাইনি এই কয়দিন, আমি তো ঘুমাইনি, গোসল করিনি, তো যে আমি তো শাওয়ার নেইনি, আমার চুল টুল একদম পুরো পাগলের মতো। তো তারপর 5 দিন পরে আমি শাওয়ার নিলাম, ওই দিনই আমি বের হয়ে গেছি রাজপথের উদ্দেশ্যে। তো আমি ওই দিনই বাইরে গিয়ে আমি হাউমাউ করে চিৎকার করতেছিলাম যে অনেকে ভাবছে যে হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এই সেই, মানে আমার কান্নাটা এই কারণে আসছে যে
উম, গত সপ্তাহ তো বাংলাদেশটা সুন্দর ছিল, স্বাভাবিক ছিল, আমরা মানে অন্যরকম ছিলাম। আজকে কেন এই অবস্থা? আর আমি সারা রাস্তায় মানে মানে চিৎকার করতেছিলাম আর বকাঝকা করতেছি। ওই দিন থেকে আমি মানে যে বকাটা বেশি শিখতেছি। আমি না কখনো কাউকে বকা দেওয়া বা এগুলো আমি জানতাম না, পারি না, জানি না কেন জানি ভিতর থেকে আসছে, মনে হচ্ছে যে ওদেরকে মেরে ফেলে, মানে এরকম একটা বিষয় ছিল আমার। তো ওই থেকে আমি আমার মতো করে একা একাই কাজ করে যাচ্ছি। তারপরে আমি সবাইকে বলি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে মানে আমাকে বলবেন মিছিলের কথা, আমি চলে আসবো। এটা সবার কাছে আমার এটা বলা আছে যে যে কোনো সময় হতে পারে, হতে পারে রাত, হতে পারে সকাল, দুপুর, সন্ধ্যা, যে কোনো সময়। এইটা আমার অবস্থান, আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করছি। জয়, জি, এই অনুপ্রেরণাটা কিভাবে কাজে লাগছে তোমাদের? অবশ্যই এই অনুপ্রেরণাটা আমাদের অবশ্যই একটা বিশাল বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়, যেটা মিষ্টি আপু বললো আর কি। কারণ আস্তে আস্তে তো 5 আগস্টের পর আমরা যেভাবে মিছিল করছি, বিক্ষোভ করছি, এই অবৈধ ফ্যাসিস্ট একটা অবৈধ দখলদার নিজের বিরুদ্ধে, তো তখন থেকেই মিষ্টি আপু আমাদের পাশে ছিলেন, সাহস জুগিয়েছিলেন। ঠিক আছে, এখন কিন্তু এটা সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আর শেখ হাসিনাকে তারা বলে ফাঁসি দিবে, এটা আসলে শিশু সুলভ কথাবার্তা। শেখ হাসিনাকে তারা কিভাবে ফাঁসি দিবে? এই ট্রাইব্যুনাল হলো অবৈধ, এই সরকার হলো অবৈধ, যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। মানে জোর দখল করে ক্ষমতা দখল করছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, বাইরে থেকে স্নাইপার এনে দেশের সাধারণ ছাত্রদের হত্যা করেছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারা কোঠার আন্দোলন করছে, সরকারকে উৎখাতকরণের কিন্তু আন্দোলন তারা করেনি, কিন্তু ষড়যন্ত্রকারীরা সাধারণ শিক্ষার্থীর এই কোঠা আন্দোলন, যুক্তিক আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে নিয়েছে, যেটা সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এমনি জেনে তুমি কি গেছে। কি চিন্তা করো জয়? তোমরা কিভাবে চিন্তা করতেছো? মনে হচ্ছে 13 তারিখটা দিন ঘোষণা করলো তারা, অমুক দিন হুম, তারা রায় তো লেখার রায় কি হবে সবাই জানে সেটা। হ্যাঁ, কি হুম, ঘোষণা করতে, জি। তোমাদের কি চিন্তা ভাবনা? তোমরা কিভাবে প্রতিবাদ তৈরি করতে চাও? দেখেন বাড়ি ভাই, সারা বাংলাদেশে ছাত্রলীগের 50 লক্ষ নেতাকর্মী রয়েছে, যারা বিদেশে গেছে আমি তাদের কথা বাদ দিলাম। সারা বাংলাদেশে 50 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী। যখন শেখ হাসিনাকে ওরা ফাঁসির রায় দিবে বা ফাঁসি দিবে, ঠিক আছে, তখন কিন্তু আমি জয় আমার মামলা, হামলা, নির্যাতন অথবা মৃত্যু এসব কোনো কিছুকে পরোয়া করবো না, কারণ আমার নেত্রীকে তারা তোমাদের ফাঁসি দিতে চায়, আর আমি চুপচাপ ঘরে কিন্তু বসে থাকবো না। এরকম সারা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ কিন্তু রাজপথে নেমে আসবে। কারণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই দেশের সাধারণ মানুষের নেত্রী। দেখেন, গত 17 বছর এই দেশকে সারা বিশ্বের মাথা উঁচু করে দাঁড় করাইছে এবং বাঙালিদের জীবন মান উন্নত করেছে। উনি সাধারণ মানুষের নেত্রী। আপনি আজকে বাংলাদেশের ওপিনিয়ন কি জানেন? তারা বলে আগেই ভালো ছিল। শেখ হাসিনাকে ওরা যখন বলে যে ফাঁসি দিবে, তখন সাধারণ মানুষ হাসে, বলে এটা কোনো দিনও পারবে না, এটা কোনোভাবেই সম্ভব না যে শেখ হাসিনাকে তোমাদের ফাঁসি দিবে আর এই দেশের মানুষ মেনে নিবে। আমার আমরা আবার ছোট আমরা আবার আবার মিষ্টির কাছে আসি। মিষ্টি, এই যে তোমার মাঝে যে একটা বোধ বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, এগুলো কিভাবে, এগুলো কি পড়াশোনার মাধ্যমে, না পারিবারিক কোনো ইয়ে আছে তোমার পরিবার থেকে? কিভাবে তোমার মাঝে এগুলো তৈরি? আমি জানি না আসলে, এটা 5 আগস্টে এটা তৈরি হয়ে গেছে, কারণ 5 পাঁচ আগস্টের আগস্ট আগে ছিল না?
5 আগস্টের আগে আগে ছিল, হ্যাঁ আগে ছিল, ভালোবাসাটা ছিল কিন্তু এত তীব্র ভালোবাসাটা ছিল না। আমি জননেত্রী শেখ হাসিনাকে প্রচন্ড রকম ভালোবাসতাম, কিন্তু আহ ওই ভালোবাসা আর আজকের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন অনেক ভালোবাসতাম, মনে হতো যে কোনো একদিন ওনার সাথে ওনার কাছে যাব, গিয়ে ওনার মানে স্বাভাবিক যে একটা সালাম করে ওইটা না, মানে আমি ওনার পায়ের কাছে আমার মাথা রেখে আমি শুয়ে থাকবো, মানে এরকম একটা ইয়া। তখন উনি বলবো এই মেয়েটা নাকি আমি বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, তখন উনি বলবে যে এই মেয়েটা নাকি আমাকে এত ভালোবাসে। এটা আমার ভিডিওতে আছে, উনি যখন চলে যায় তখনের যে আমার মানে চিন্তাটা এরকম ছিল। আহ এই ভালোবাসা ওনার প্রতি ছিল। তবে ওই ভালোবাসাটা আজকে এই জায়গায় চলে আসছে যে আমার জীবন চলে যাক, এই রাজাকার স্বৈরাচার এই টোকাই বাহিনী চাঁদাবাজ বাহিনী যদি আমার জীবন নিয়ে যায়, তাও যদি আমার জননেত্রী শেখ হাসিনার হাসিটা ফিরে আসে, তাতেও আমার কোনো দুঃখ নাই। ওই ভালোবাসা থেকে আজকের ভালোবাসা এখানে চলে আসছে, বুঝতে পেরেছেন? ভালোবাসাটা তৈরি হয়ে গেছে 5 আগস্টে, এই রাজাকার বাহিনী তৈরি করে দিয়েছে। গত 1 বছরে তোমার মতো যেসব ছেলে মেয়ে, একটা নিউ জেনারেশন, কিন্তু নিউ জেনারেশন রাস্তায় প্রতিবাদে আসছে, এরাই নেতা এখন, এরাই সবকিছু কিন্তু। এবং তোমার মতো এই মানুষগুলা অনেকের সাথে কিন্তু এই 1 বছরে শেখ হাসিনার সাথে সরাসরি এমন কথা হয়, কিন্তু শেখ হাসিনা ফোন করেন, শেখ হাসিনার সাথে কথা হয়। তোমার সাথে কথা হয়েছে বলুন তো? জি, ওনার সাথে গ্রুপে কথা বলেছিলাম 2 বার। আর একবার কথা বলতে যে মিউট করে দেওয়া হয়েছে লাস্টের দিকে, কারণ আমি অনেক মন খারাপ করেছি। আর প্রথম 1 মিনিটের মতো কথা বলেছি 8ই মার্চে, কারণ ওনার সেদিন নারী দিবস ছিল। তো নারী দিবসে আমি বলেছিলাম আমার একটা মানে রেকর্ড করেছিলাম ওই দিন নারী দিবসে। ওইখানে আমার একটা কথা ছিল, যেই দিন জননেত্রী শেখ হাসিনা পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই দিন থেকে যেন কোনো নারীর জন্ম না হয়। কারণ নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একজন মানুষই আছেন, তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতেই সকল নারীদের সুরক্ষা। আমি এভাবেই বলেছিলাম আমার একটা রেকর্ডে। তো সেদিন ওনার সাথে আমার একটু কথা হয়েছিল 1 মিনিটের মতো, 1 মিনিট বা 2 মিনিট ওরকম। তারপরে আর কোনো কথা হয়নি। তারপরে তো একদিন কথা বলতে যে মানে মিউট করে দিয়েছিল। এই উনি তোমায় কি বললেন? উনি তো কোনো কথা বলার সুযোগই আমি দেইনি, কারণ আমি তো ওনার সাথে এত কথা বলছি যে লাস্ট মতে মিউটই করে দেওয়া হয়েছে, যে আমি পুরো 3-4 মিনিট নিয়ে নিয়েছি। তো এটাও আমার মনে হলো যে এটা আমার ভুল হয়ে গেছে, আমি এত কথা বলা উচিত নয়। কারণ আমার কাছে মনে হচ্ছে আমার জননী, এটা কিন্তু আমার জননী। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যে এই ভালোবাসাটা, অনেকে আমাকে বাজে ভাবে তুলে ধরেছে, আমি ভাইরাল হতে আসছি, আমি ওনাকে নিয়ে আমি অনেক ধরনের বাজে কথা বলে। তো আমি একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে, এটা কিন্তু আমার জননী, এটা আমার মা। আমার মায়ের জন্য আমি কাজ করছি, আমি কোনো দলের জন্য কাজ করছি না, আমি কোনো দলের হয়ে কাজ করছি না, আমি কারোর জন্য না, আমি আমার জননীর জন্য কাজ করছি। আপনি একটা জিনিস দেখবেন যে আপনার মায়ের জন্য যতটুকু আপনার টান, আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, আপনার মানে সহপাঠী হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে, তার কিন্তু আপনার মায়ের জন্য এতটুকু টান হবে না। তবে আমি আমার মায়ের জন্য কাজ করছি। আর যারা কাজ করছেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যারা আছেন তারা হয়েছেন তাদের দলের জন্য কাজ করছেন। আর আমি কাজ করছি আমার জননীর জন্য, আমার মায়ের জন্য। এই জন্য অন্যদের থেকে একটু আলাদা আমাকে মনে হয়। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে। যাই হোক, অনেক কথা বলেছি, সরি। অনেকে অনেক কথা কি বলে? অনেক কথা কি বলে? আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমি আসলে খুবই আপসেট। তারপরে আপনাকে দেখে একটু মন ভালো হয়ে গেছে যে আপনাদের মতো গুণী মানুষদের, যেমন ভাইয়া আছেন, আপনার অনেক ভিডিও আমি দেখেছি। হ্যাঁ, আমি বলছি তো, হ্যাঁ, আমাকে নিয়ে ষড়যন্ত্রটা আজকে থেকে না, আরো 4-5 মাস আগে থেকে ষড়যন্ত্র চলছে যে আমাকে রাজপথে থাকতে দিবে না।
মানে এটা হলো কিছু মানুষ আমার পিছনে লেগেছে। গোপালগঞ্জের একজন, ওরা হাজবেন্ড ওয়াইফ, ওরা আছেন। অলরেডি নামটা আমার সামনে চলে আসছে কিছু নাম। যুব মহিলা লীগের আরো কয়েকজন আছেন, আরো কয়েকজন ভাইয়ারা আছেন। ওনারা আমার পিছনে লেগেছে, মানে আমাকে নিয়ে বাজে নোংরা ইয়া করছে যে আমি নাকি আওয়ামী লীগের মানে লোকদেরকে পুলিশে ধরিয়ে দিচ্ছি এবং আমি গুপ্তচর। আমাকে বলছে আমি গুপ্তচর। তো আমি হাস্যকর এই বিষয়টা। যেদিন এই ভিডিওটা দেখে একজন ভিডিও করেছে যে আমি কখনো অ্যারেস্ট হই নাই, অথচ পুরো বাংলাদেশের মানুষ দেখেছেন আমি অ্যারেস্ট হয়েছিলাম। ইভেন আমি 5 মাস জেলে ছিলাম প্রথম মামলাতে, ধানমন্ডি 32 নাম্বার থেকে 14 ডিসেম্বর 2024। তো তখন আমি 2 মাস কারাগারে ছিলাম। তারপরে আমি ধানমন্ডিতে সেই 32 নাম্বার থেকে আবার 24 মার্চ অ্যারেস্ট হয়ে তখন আমার মার্ডার মামলা দেয়া হয়। আমি 3 মাস জেলে ছিলাম। তো আমি বলতে চাই, উনি বলেছে একজন দাদাভাই নামে মানে একটা আইডি থেকে, তো সেখানে বলেছে আমাকে নাকি উনি ফোন করেছে, আমি নাকি তাকে কোনো প্রুফ দিতে পারি নাই, অথচ আমাকে ফোন দেয়নি। এই ধরনের নাটক তৈরি করছে আমাকে নিয়ে। এখন সেই নাটকটা তখন ধরা পড়েছে যে না, আমার বাসায় যে কিছুদিন আগে ডিবি পুলিশ আসছে, আমাকে কেন অ্যারেস্ট করেনি, তার মানে ডিবি পুলিশের সাথে আমার হাত আছে, এরকম একটা বিষয়। তবে আমি এটা বলতে চাই যে আমাকে আরো কথা বলা হচ্ছে যে আমি নেশা বিক্রি করি, মানে নেশার মানে ব্যবসা করি, নেশার ব্যবসা করি। কারণ যে ডিবি পুলিশ কেন আমাকে অ্যারেস্ট করেনি সেদিন যদি আমার বাসায় এসে থাকে? আর যে আমি আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে ধরেন আমি নেশার ব্যবসা করি, এরকম একটা মানে একটা সুন্দর একটা নাটক তৈরি করছে আমাকে নিয়ে। তো আমি বলতে চাই, যারা আমাকে অসম্মান করছে, আমাকে ছোট করছে, চক্রান্ত, এই যে জননেত্রী শেখ হাসিনাকে চক্রান্ত ষড়যন্ত্র করে ওনাকে অসম্মান করেছিল, তো ওনার জন্য আমি কথা বলতে যাচ্ছি, ওনার জন্য আমি রাজপথে আসছি। আমি যেন রাজপথে না থাকতে পারি, আমি যেন ওনার পক্ষে আমার জননীর এই হাসিটা যেন আমি ফিরিয়ে না দিতে পারি, সেই জন্য আমাকে কাজ করতে দিবে না একদল। সেইটা কিন্তু অন্য দলের না, এটা বুঝে নেন। পুরোটা আমি নাই বলি। জয়ের কাছে শুনি বিষয়টা। জয়, এটা কি প্রান্ত? এটা জি ভাই, বাড়ি ভাই বলেন। এই যে উনি যে বললেন হিস্ট্রি, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তাকে নানা ব্লেম দেওয়ার চেষ্টা চলছে, এগুলো আপনি কি জানেন? এটা আমি আসলে এটা সম্পর্কে আমি জানি না, কারণ উনি আমাকে কখনো আমার সঙ্গে শেয়ার করেনি। শেয়ার যদি করতো তাহলে অবশ্যই আমি দেখতাম যে কারা করতে চায়। উনি আমাকে কখনো বলেনি। তার কাছে শুনেছেন এই বিষয়টা? তার ব্যাপারে কেউ আপনার বলার চেষ্টা করেছে কখনো? না, আমি কখনো শুনি না, আমাকে কেউ বলে নাই, মানে ওনার সম্পর্কে নেগেটিভ কোনো কিছু আমাকে কখনো বলেন, বরং সবাই পজিটিভ বলেছে। এখন কারা নেগেটিভ বলছে, এখন তো উনি তো আজকে বললো। এটাও হয়, এগুলো হতে পারে, এগুলোকে পরোয়া করবেন না। না না, আমি ওদের পরোয়া করি না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি যে মিশনে আছেন। বাড়ি ভাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো ওনাকে, উনি যদি এগুলা না বলে যদি আমাকে বলতো বা আমাদের যারা আরো ছাত্রলীগের ভাই আছে তাদের সঙ্গে শেয়ার করতো, আমার মনে হয় যে এটা সমাধান হয়ে যেত। ভাইয়া এটা অনেকে জানে, আপনি কেন জানেন আমি জানি না। এটা পুরো একটা সবাই মুখে মুখে একই কথা, যে একটা ভিডিও আমার নিয়ে তৈরি করেছে যে আমি গুপ্তচর, আমি নাকি মানে এখানে লোকদেরকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছে। এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, আমি জানি না আপনি কেন এখনো জানেন না। যাই হোক, আমি একটা কথা বলতে চাই বাড়ি ভাইয়া, আমি আপনার লাইভের মাধ্যমে বলতে চাই, আমি নেশা কি জিনিস আমার হাতে কোনোদিন নিয়ে দেখিনি, এবং আমি আওয়ামী লীগের লোকদেরকে ধরিয়ে দিব এটা আমার কল্পনাতেও আসে না। কারণ জননেত্রী শেখ হাসিনা 5 তারিখে গেছে, আমি একটু বলি, জননেত্রী শেখ হাসিনা আগস্টে 2024 আগস্টের 5 তারিখে উনি গিয়েছেন। আর আমি আগস্টের 15 তারিখে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে সাংবাদিকদের সামনে বলেছিলাম এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা মিথ্যাচার, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে চক্রান্ত হয়েছে। আর চক্রান্ত বেশি দিন ভালো কিছু নিয়ে আসে না, বেশি দিন টিকে থাকতে পারে না। তো আমি সেদিন বলেছিলাম। ওই ঘটনার পর রাজু ভাস্কর্যের সামনে যেদিন কথা বললেন, এর প্রতিক্রিয়া কি ছিল? সবাই অবাক হচ্ছিল।
মানে যে পাগল নাকি, মানে এখানে এসে আজকে 15 থেকে 5 থমথমে, তখন তো থমথমে পরিবেশ, সব পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, এই আগুন জ্বালিয়ে দিচ্ছে, সবকিছু মানে শেষ করে দিচ্ছে, বাংলাদেশ ধ্বংসের মানে একদম ইয়াটা, ওই সময়টা যে আগুন সব জায়গায় জ্বলছিল ওই টাইমটাতে আমি যখন কথা বলি, তখন সবাই অবাক হচ্ছিল, কিছু কিছু মানুষ। আর তখন আমার ভিডিওতে আছে, কেক কাটারও অনেক আগের ঘটনা, আমার ভিডিওতে আছে, আমি বলছি যে আমাকে কেউ আবার মেরে ফেলবে নাকি, মেরে ফেলুক, আমি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারবো, মানে ওরকমটা ছিল, রাজুর সামনে দাঁড়িয়ে বলছিলাম। জয়, আমরা আজকে একটু মিষ্টির কথা গল্প একটু বেশি শুনে পরে আপনার কাছে আসছি। মিষ্টি, আপনাকে যদি অ্যারেস্ট করা হয়, কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল? ধানমন্ডির 32 নাম্বার থেকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ছিল। এরপর বাড়ি ভাই, আমি কি 1 মিনিট বলতে পারি? বলুন। ওই যে 14ই ডিসেম্বর ওনারা যখন তোমার ধরো ধানমন্ডি 32-এ যান, আরো একজন আপু ছিল, আর একজন পরে আসছে। আমি কিন্তু ওটার পাশেই ছিলাম। আমি কিন্তু ওই যে মিষ্টি সুভাষ আপুর সঙ্গে যে আপুটা ছিল, আমি ওনাকে কিন্তু বলছিলাম যে এখন ঢুইতেন না, আমরা সবাই একসঙ্গে হয়ে একত্রিত ভাবে। আমার কথা কিন্তু তোমার ধরো শোনেন। আপুরা করছে আগে, মিষ্টি আপুরা আগে ঢুকে গেছে, ঠিক আছে। আমি কিন্তু সব কিন্তু দাঁড়ায় দেখছি, মানে সচক্ষে সবকিছু দাঁড়ায় দেখছি। আমাদের ছাত্রলীগের আরো অনেক নেতাকর্মী আসতে চাইছিল, যাই হোক হয়তো তারা আসতে পারেনি। বাট ওই আপুকে আমি বারবার হাত দিয়েও ইশারা করতেছিলাম, বাট তারপর ঢুকে পড়ছে। এরপর কি হলো মিষ্টি? তারপরে আমি একা একটা মেয়ে, আপু আবার সাইডে চলে গেছে, কারণ উনি একটু ভয় পেয়ে গেছে। আর আমি তো মানে ওই দিন আমি জানি না ওই দিন কেন এরকম ছিল আমার, আমি এক ফোঁটাও ভয় পাইনি। আমি একা একটা মেয়ে, আর ওরা 400, 350 থেকে 400 ছেলে, আরো বেশি হবে, মানে ওরাই যে আমাকে ঘিরে রেখেছে, মানে ওরা চারপাশে আমার, আমি মাঝখানে। তা অনেক বাজে স্লোগান দিচ্ছে, আমার কান মানে একদম ঝালাপালা করে ফেলতেছিল। ওরা এইভাবে ঝুঁকে ঝুঁকে মানে একদম মানে একটা নৃত্য করার মতো, ওরা ঝুঁকে ঝুঁকে আমার কানের কাছে এসে মানে বাজে কথা স্লোগান দিচ্ছে, আবার এরকম করছে, মানে নৃত্য করে না, ওই টাইপের স্লোগান দিচ্ছিল ওরা খুব মানে আর তখনও আমি বলেছি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আর ধানমন্ডি 32 নম্বরে আমি আসবো না, আসতে পারবো না, অবশ্যই আসবো। তখন বলেছিলাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, এইভাবেই আমি তখন বলছিলাম, জয় বাংলা স্লোগানটা ওদের মাঝখানে দাঁড়িয়ে দিয়েছিলাম। এরপরে আপনাকে অ্যারেস্ট করলো? তারপরে পুলিশকে ডেকে নিয়ে আসে ওরা, তারপর পুলিশ এসে আমাকে আর ওই আপুটাকে অ্যারেস্ট করে। এরপর কোথায় নিয়ে গেল? তারপরে এই যে ধানমন্ডি থানায় নিয়ে যায়। তারপরের দিন সকালবেলা আমাকে কোর্টে চালান করে দেয়, কারণ আমি না জীবনে ফার্স্ট টাইম। তো আমি যখন বললো যে ওই আপুটা বলছে সমস্যা নাই, আমরা চলে যাব, 11টা যখন পার হয়ে যায়, 12টা বেজে দেয়, তখন আমি একটু ইয়া করি যে আপু। আর তখন আমি প্রচুর জ্বর চলে আসে, আমার শরীরে জ্বর ছিল। তো আমি বললাম মানে একটু টেনশনে, তো আমি বলছি আপু আমাদেরকে যেতে দিচ্ছে না কেন? পরে বললো যে না, ওরা মনে এখন আর যেতে দিবে না। আমি বলছি মানে কি? বললো যে আমাদেরকে মনে মামলা দিছে। আল্লাহ, তখন ওইটা শুনে আমি সারা রাত কান্না করেছি। তারপরে ওরা তো একটু শারীরিক মানে এমনি শারীরিক ভাবে অত্যাচার করেছে। তো ওইটার জন্য আমার আমার ওরা একটা নাটক সাজিয়েছিল, আমি আপনাকে বলি। আমাকে বলছে চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যেটা অসুস্থ, মানে আমি জ্বর ছিল একটু। ওনারা জানি না ওই যে সোহরাওয়ার্দী হসপিটালে আমাকে নিয়ে যায়, ওখানে যে একটা নাটক তৈরি করে, ওখানে নিয়ে যেয়ে বলে কি ওনারা, আমি বলছি ভাই আমার কোনো সমস্যা নেই, আপনার যদি পারেন একটা প্যারাসিটামল আমাকে দেন, আমাকে কেন হসপিটালে কেন নিয়ে আসছেন? তখন তো আমি ভয় পাচ্ছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছে কি, ওই সময়টা রাতের তখন 1টা বাজে। তো আমি বলছি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আপনারা যদি এত করতে চান তাহলে আমাকে ছেড়ে দেন, আমার বাসায় চলে যায়, আমার জ্বর চলে যাবে বাসায় গেলে। তখন ওই যে না আপনাকে চিকিৎসা, আমি তো ভাই আমার কোনো, তখন ওই হসপিটালের ওই ইয়েতে যে আমি বলছি আমার কোনো সমস্যা নাই, ওনারা শুধু শুধু আমাকে নিয়ে আসছে, আমার একটা প্যারাসিটামল দেন যদি আপনাদের কাছে থাকে। তখন এই যে ওখান থেকে আমি চলে আসি, হ্যাঁ ওনারা আমাকে নিয়ে আসে। তারপরে রাস্তায় এসে কি নাটকটা করলো ওরা না, মানে ইচ্ছে করে মনে হচ্ছিল এমন একটা মানে ব্রেক করলো, গাড়িটা একদম মানে উল্টে একদম সাইড হয়ে পড়ে গেছে। আমার এই পায়ে ব্যথা, আমার এই হাতে ব্যথা, মানে আমি পুরে আমাকে একদম পঙ্গু বানিয়ে ফেললো।
এমন একটা অবস্থা। তো আমি বললাম যে এটা তো আপনারা ইচ্ছে করে করছেন কেন? চুপ, কেউ কথা বলেনি তখন। তারপরে রাতের এই 2টার সময়, 2টা না আড়াইটা বাজে আমাকে নিয়ে আসে। নিয়ে এসে তো আমি সারা রাত পায়ের ব্যথা কান্না করি, আমার অনেক অসুস্থ হয়ে গেছিলাম আমি, মানে অনেক জখম হয়েছে আমার শরীরে। তো আমি এই নাটকটা কেন করেছে আমার সাথে আমি জানি না। পরে সকালে তো কোর্টে চালান করে দেয়, কারাগারে যাই। কারাগারের পরিবেশ তো মানে মারাত্মক, মানে ওইখানে তো বলা বাহুল্য, অনেক বাজে। এগুলো একটু শুনি আমরা, কারাগারের ভিতরে। কারাগারে বিষয়টা এরকম যে কারাগারের দরজার মানে গেটের ভিতরে থেকে মনে হয় যে জাহান্নাম কাকে বলে, ওই থেকেই শুরু হয়ে গেছে। আর মেয়েদের মনে হয় যে একটু বেশি, যেমন মেয়েদেরকে এমন ভাবে চেক করে যে একদম শরীরে কোনো কাপড় রাখে না। আরে ভাই, আমি একটা মেয়ে, এভাবে কেন চেক করতে হবে? মানে খুবই নোংরা ভাবে, একদম বাজে ভাবে। তো আমি বলছি, বলে কি না না ইয়াবা টিয়াবা নিয়ে আসে, মানে যারা অনেক নেশা করে না কিছু মেয়েরা থাকে বা ওরকম। তো আমি বললাম ভাই আমি কি মামলাতে আসছি আপনি সেটা আগে দেখেন, মামলা দেখে আপনারা ওইভাবে মানুষকে ইয়া করবেন, এটা তো অসম্মানজনক। এটা ওরা সবাইকে এইভাবেই চেক করে, মানে করে তারপরে ভিতরে ঢুকায়। তো ওই সময় থেকে আমি বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে জাহান্নাম, বলে না দুনিয়াতেও জাহান্নাম আছে, এই জাহান্নামটা তো ওই জায়গা থেকে শুরু হয়েছে। মানে এত বাজে, একটু নিকৃষ্ট ভাবে মানুষের সাথে আচরণ করে, মানে আমি বুঝাইতে পারবো না যে এই যে আপনি যেখানে। চেক করার ব্যাপারটা বললেন, এটা তো হচ্ছে মহিলা কারারক্ষী চেক করতে নিচ্ছে, হ্যাঁ, মহিলা মহিলা কারারক্ষী। কারারক্ষী, কিন্তু পাশেই তো পুরুষরা বসে থাকেন একটা টেবিলে। তো ওরা পাশেই বসে থাকেন। তো এখানে চেক করতেছে, ওই ওই পাশে একটু বসে আছেন, কোনো এখানে তো অন্য কোনো কিছু ইয়া নাই যে দেয়াল আছে ইয়ে আছে, কোনো কিছুই না। ওরা চাইলে এদিকে একটু আসতে পারে, এরকম বিষয়টা এমন। তো একটা রুমের মধ্যেই তো। তো আমার আমার কাছে যেটা খারাপ লাগে বিষয়টা, যে ভাই আমরা তো কুকুর বিড়ালের মতো আচরণ করে ওই জায়গায় জেলখানাতে। মানে জেলখানায় যে আমরা যে মানুষ, এই যে একটা মানুষ, তাকে মানুষ হিসেবে ইয়া করে না, গণ্য করে না। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে জঘন্য লাগে। সে হোক না, সে যে কেউ হোক, সে তো একটা মানুষ ভাই। মানে একটা চোর হোক, সে একজন খুনি হোক, সে তো একজন মানুষ। এই যে মানুষ হিসেবে ওরা ব্যবহার করে না, ওরা এই যে কুকুরের মতো আচরণ করে। আমরা কুকুরকে কি করি, মানে লাত্তি উস্টা দেয়, অনেক মানুষ আছে না খারাপ আচরণ করে। ওরা ওরা মানে জেলখানাতে হচ্ছে মানুষকে, এই জেলখানায় যারা কর্মরত আছে, যারা ওইখানে চাকরি করেন, আমি জানি না আমাকে দ্বিতীয় আবার যদি অ্যারেস্ট করে আবার মানে আমাকে কি শাস্তি দিবে আপনার এই ভিডিও শোনার পরে। তারপরে আমি বলবো এগুলো খুবই জঘন্য, খুব খারাপ, এগুলো চেঞ্জ করতে হবে। ওরা মানুষকে মানুষ হিসেবে যেন মানে গণ্য করে। আর মামলা দেখে যেন ওরা যেন ওইভাবেই যেন, মানে ওই যে চেক করার বিষয়টা যেটা, সেটা আমি বলতে চাই। ওরা মানে খুবই জঘন্য। যে সেলে রাখা হয় ওইখানে কতজন ছিল আপনার সাথে? জেলখানায় হ্যাঁ। হ্যাঁ, আমার আমার সাথে আমরা তো এক রুমের মধ্যে 50 জন, 42 জন, 45 জন এরকম থাকে একটা রুমের মধ্যে। কি ধরনের মামলায় আটক তারা? কি ধরনের মামলা তারা? কেউ কেউ মার্ডার মামলাতে আটক, তারপরে কেউ চুরির মামলাতে, কেউ মানে মাদক মামলায়, তার এই ধরনের বিভিন্ন মামলাতে, কেউ যে পলিটিক্যাল, আপনার চেক মতো চেক পলিটিক্যাল আর কেউ ছিল? আপনার হ্যাঁ মতো হ্যাঁ, পলিটিক্যাল অনেকজন, অনেকেই ছিল, অনেকেই ছিল, কতজন ছিল অনেক আপনার? নেট। পলিটিক্যাল কতজন ছিল? এই 50 জনের মতো। এমনি খাবার দেওয়া হতো? কি খাবার দেওয়া হতো? খাবারের মান খুবই জঘন্য। ওইটা তো আরো বেশি, যে মানে যে রুটিটা দেয় সকালবেলা, মানে এত আপনি মানে ওইটা দেখার পরে আর গলা দিয়ে নামবে না, এরকম একটা বিষয়। মানে ওইটা যেটা ইয়াটা যে রুটি যে আমরা একটা সুন্দর এই হাতে নিলে যে মানে স্বাভাবিক, এটা স্বাভাবিক না। মনে যে মানুষের শরীর, মানে ওই যে কিছু কালো মানুষ থাকে না, মানুষের শরীরটা একটু ফ্যাকাশে কালচে, মানে রুটির মানে ইয়াটা হলো ওরকম। ভাই এটা দেখার পরে আর গলায় দিয়ে নামে না। তারপরেও কিছু কিছু মানুষ এটাই খায়। আরেকটা বিষয় আমি বলি, জেলখানাতে মানে কিনে যে খাবে, ওই যে যেটা কিনতে পাওয়া যায়, মানে পিসি পিসি বলে, পিসি থেকে, সেইখানেও কিন্তু মানে আওয়ামী লীগের লোকজনকে শাস্তি দিতে যে সাধারণ মানুষদেরকে শাস্তি দিচ্ছে। কারণ হচ্ছে ওই জায়গায় কিনে খাবে আপনার, মানে 10 টাকার একটা জিনিস কিনতে গেলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
মানে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে এতটুকু সবজি বা একটু ইয়া পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তাও আবার আগের দিন সিরিয়াল কেটে রাখতে হয়, পরের দিন যে আবার সিরিয়ালের দাঁড়িয়ে থেকে তখন আবার মানে ইয়া করতে হয়, এখানে আবার মারামারি, ওই জায়গায় আবার মানে ইয়া খুবই বাজে, মানে আমি বললাম তো একদম জাহান্নাম। দ্বিতীয় আপনার মানে আপনার কি মনে হতো, আপনার কি কতদিন আপনাকে আটকে রাখবে, কি মনে হতো আপনার তখন? তখন আমার মনে হতো যে আল্লাহ, মানে আমি জানি না আল্লাহ আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছে, আমি তো জেনে শুনে জীবনে কোনোদিন কোনো ভুল করি না, কোনো পাপ করি না, জেনে শুনে আমার অজান্তে যদি হয়ে যায় তা আল্লাহর কাছে শুধু মাপ চাইতাম যে আল্লাহ আমাকে মুক্তি দেন। মানে এত জঘন্য জায়গা, মানে আমি থাকতে পারতাম না, সত্যি কথা আমার খুব কান্না আসতো। এখনো কিন্তু আমি বের হইলে আমি মনে করি প্রতিদিনই কিন্তু আমি এটা আমার মাথায় থাকে, আজকে বুঝি আমাকে মেরে ফেলবে, আজকে বুঝি আমি আবার অ্যারেস্ট হয়ে যাব। এখনো কিন্তু আমার মাথায় এটা নিয়েও, এত জঘন্য জায়গা থেকে আসার পরেও কিন্তু আমি যখনই বের হই দলীয় কোনো কাজে, তাছাড়া তার আমি বের হই না। তো তখনও মনে হয় যে আমাকে এ বুঝি অ্যারেস্ট করবে, এ বুঝি আমাকে মেরে ফেলবে। চিন্তা করেন, এইভাবেই কিন্তু আমাদের হুম। বঙ্গবন্ধু জীবনের বড় অংশ এইভাবে কিন্তু কারাগারে কাটিয়েছেন। আমাদের শেখ হাসিনাকেও বিভিন্ন সময় আটক করা হয়েছে। সেই আপনার কারণেই মন থেকে ওই কষ্টটুকু আর আসে না, যে না আমি এত কষ্ট করছি। এখন মনে হচ্ছে যে না, স্বাভাবিক। প্রথমবার যখন গিয়েছি তখন অনেক রান্না করেছি, দ্বিতীয়বার যখন গিয়েছি তখন একটু টাইম বেশি হয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছে আল্লাহ আমি কি আর ছাড়া পাবো না। অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার, আর আমি অসুস্থ হয়ে পড়ি, কারাগারে আমি থাকতে পারি না, আমার একটু সমস্যা হয়। আপনারা মানে আমার ঘর দেখা যাচ্ছে না হয়তো, বা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, মানে অনেক আমার একটু সুচিবাই টাইপের একটা মানুষ, আমি খুব পরিষ্কার পছন্দ করি অনেক। তো সেই জায়গাতে আমি কারাগারে আমার জন্য আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়। সজীব, কারাগারের অভিজ্ঞতা তো নাই, আছে কারাগারের অভিজ্ঞতা সজীবের? কারাগারের আসলে আমি 5 আগস্টের পরে অনেকে কারাগারে দেখতে গেছি, বাট আমার নিজেরও অভিজ্ঞতা আছে। আসলে কারাগারের কথা কি বলবো, তো এটা সম্ভবত অনেক আগে, এটা মনে হয় যে 2016 সালের কথা। তো কারাগারের সিস্টেমটা কি ভাই, একসঙ্গে অনেক লোকজন থাকতে হয়, এবং ওইখানকার যে থাকার যে সিস্টেম, চিৎকার চেঁচামেচি, শোয়ার অনেক প্রবলেম। তবে এই জিনিসগুলো আসলে, এই যে গল্পগুলো শুনলাম না, এই হুম, জিনিসগুলো একটু চেঞ্জ হওয়া দরকার। আওয়ামী লীগও তো না এগুলা দীর্ঘদিন শোনো, না 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 বাড়ি ভাই, আমি আপনাকে বলি, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, কারাগারের মধ্যে কি ছিল না আমাকে বলি। কারাগারের মধ্যে ক্রাম বোর্ড ছিল, ফুটবল ছিল, ভলিবল ছিল, তারপর আহ আর পড়ার লাইব্রেরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এবং বিকেল বেলা যারা কারা কারাগারে আছে, হাজতি হোক কয়েদি হোক, বিকেল বেলা সবাই খেলাধুলা করতো, ঘুরতো, ইয়ে করতো। অনেক সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে 2008 সালে যখন তোমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর। এবং বাথরুম গুলো অনেক উন্নত করতেছে, আমরা কিন্তু আরেকটু সজীবের পা- অন্যদিকে যাই একটু। এখন ছাত্র সজীবের পরিচিত, সজীবের পরিচিত কেমন ছেলে মেয়ে এখন কারাগারে আছে? মানে আমার পরিচিত, মানে বুঝি নাই, আরেকবার বলেন কি বাড়ি ভাই। পরিমাণ ছেলে মেয়ে এই আন্দোলনে মিছিল থেকে কারাগারে গেছে? আমার পরিচিত অনেক অনেক ছাত্রলীগ বলেন, যুব মহিলা লীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, গত আহ গত পরশু দিনেও আমার এক বড় ভাইকে গ্রেপ্তার করছে। উনি স্বেচ্ছাসেবক লীগ করেন, ওনাকে গ্রেপ্তার করছে। ছাত্রলীগের আমার ছোট ভাই, কেন্দ্রীয় ছাত্রলীগের উপমানবাধিকার বিষয়ক সম্পাদক সেলিম রেজা, ওকে গ্রেপ্তার করছে। অনেক এরকম, আপনি কত নাম বলবো, নাম বলে শেষ করতে পারবো না। তারপর বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক, এটা আপনি চেনেন, তারেক, ও খুবই অ্যাক্টিভ, ওকে গ্রেপ্তার করছে। অনেক। আর আমার জেলায় তো রাতে যায়,
ধরে নিয়ে মনে করেন যে পরের দিনে চালান করে দেয়। ঢাকায় ছাত্রলীগের শত শত নেতাকর্মীদের আমাদের গ্রেপ্তার করছে। ওয়ার্ড থেকে, থানা থেকে শুরু করে মহানগর পর্যায়ে অনেক নেতাকর্মীদের মানে মব সৃষ্টি করে মামলা দিয়ে সঙ্গে সঙ্গে চালান দিয়ে দেয়। মিষ্টি যে জামিন হলো, এই জামিনের ব্যাপারে কি পরিমাণ খরচ হয়েছে জামিনের জন্য? আমার অনেক খরচ হয়েছে, কারণ প্রথমবার খুব অনেক বেশি হয়নি, হয়েছে তখনও হয়েছে, কিন্তু দ্বিতীয়বার অনেক খরচ হয়েছে। ওটা নাই বলি এখানে, প্রচুর খরচ। দ্বিতীয়বার কবে করলেন আবার? দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে 24শে মার্চ। 24শে মার্চ, কারণ আমি বের হওয়ার কাটায় 2 মাস পরে আবার আমি অ্যারেস্ট হই। মানে 14 ডিসেম্বরে যখন আমি কারাগারে যাই, তারপরে আমি বের হয়ে আসি 2 মাস পরে। তার বের হয়ে আসার 2 মাস যেদিন, সেই দিন আবার আমি অ্যারেস্ট হই 24শে মার্চে। তো আমি আরেক কারাগারের বিষয়টা নিয়ে আমি বলতে চাই, শত শত না, বলেন যে লাখে লাখ, শত শত বললে তো কম হয়ে যাবে, হ্যাঁ, বা এটা ইয়ে না, লাখ লাখ মানুষকে কারাগারে আটকায় রাখে, মানে কারাগারে কোনো জায়গা নেই। মানে যেখানে নাকি 30 জন মানে একটা রুমে থাকতো, সেখানে 30 জনের জায়গায় 70 জনকে রাখে। আর কারাগারে মানে হাতে গোনে, ধরেন এই হাতের, আমরা ইয়া বলি না এখানে, এক হাতের জায়গা, এক হাতের জায়গাও দেয় না, এতটুকু দেয়। মানে এইভাবে ধরেন তুই, তো একটা মানুষ যে কাত হয়ে শুবে, সেই জায়গাটুকু নাই। মানে সুজয় হয়ে শোয়ার কথাটা বলছি না, মানে কাত হয়ে যেটা শোয়, তো ওই শোয়ার জায়গাটাও দেয় না, এতটুকু জায়গা মেপে দেওয়া হয়, এটা আমি বলতে চাই। আর শত শত না, লাখ লাখ মানুষকে কারাবন্দি করে রেখেছেন এই চক্রান্ত ষড়যন্ত্রকারীরা, আর মিথ্যাচারকারীরা, আর দেশ ধ্বংসকারীরা, চাঁদাবাজরা। কম্বল তো 3টা না? 3টে কম্বল দেয় না, এখন আর 3টা কম্বল দেয় না, কারণ কম্বল তো সেই আগের কম্বলই আছে। তো আগের জায়গাতে তো আর মানুষ আগের জায়গা না, বুঝেন নাই? মানুষ তো মনে করেন যে লাখ লাখ, আর কম্বল তো সেই প্রথম যা ছিল সেটাই। তো সেই জায়গাতে লাখ লাখ মানুষকে ওখানে নিয়ে গেছে। তো সেই 3টা কম্বল কি হয়, একটা কপালে জুটে কিনা, কেউ কেউ ফ্লোরেও ঘুমায়, এমনও আছে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে কারাগারে। আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছে, আমাদের 3টে কম্বল দিত। একটা একটা এর বালিশ হিসেবে ব্যবহার করার জন্য, একটা ইয়াতে ওর উপর শোয়ার জন্য, একটা গায়ে আছে। তিনটা এবং কারাগারে আমাদের আরেকটা ফাইল, ডাইল, কাইল, 3টে শব্দ আছে। ফাইল হচ্ছে মাথা যখন গুনে, হ্যাঁ, ফাইলের ফাইল, হ্যাঁ হ্যাঁ, বসে করতে হয়, তো বসে করতে ফাইলটা সেটা। আর ডাইলটা হচ্ছে ডাল আর কি, কারাগারের খাবার ডাল, ডাল ছাড়া তো আর কিছু দেয় না। ভয়ঙ্কর। আর কাল, কাইল মানে কালকে চলে যাবো, কালকে চলে যাবো, এমন একটা। এই বোনাটা আর কি। আসলে কথাগুলো অনেক সুন্দর, সত্যিই তো তাই। আর এখন এই যে বালিশ দেয়, কম্বল একটা নিচে দেয় আর বালিশ দেয়, কারণ জননেত্রী শেখ হাসিনা নাকি কারাগারের কারাবন্দীরা যেন একটু স্বাভাবিক থাকে, ভালো থাকতে পারে, উনি অনেক কিছু করে রেখেছেন। তো বালিশ দেয়, বালিশটাও তো আবার খুব ভালো তুলা, মানে নরম নরম, মানে শক্ত না। তখন বুঝতে পারি যে জননেত্রী শেখ হাসিনার, তার মানে ভিতরটা কতটা সুন্দর, যে কারাগারে একটা মানুষ যেন কষ্ট না পায়, উনি সেই জায়গাটাও দেখেছেন। আগে না, আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটা কম্বল ফ্যাক্টরি ছিল, কারারক্ষীরা এখানে কাজ করে, কারাগারের লোকজন এখানে কাজ করতো কিন্তু তারা, হ্যাঁ, কম্বল ফ্যাক্টরি ছিল, আছে কিনা জানি না। আচ্ছা জয়, জি, গুজবটা কিভাবে আক্রান্ত করে? প্রায় রাত্রে বলা হয় গুজব, গুজবের রাত, গুজবটা কিভাবে আক্রান্ত করে? আসলে গুজব জুলাই আগস্টের যে কোঠা আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনে যখন নিয়েছে, তখন পুরো জয়, আমাদের সময় কম, আপনি কি করবেন, সরাসরি কথা বলবেন, ভূমিকার দরকার নাই। এখন যে প্রায় বৃহস্পতিবার রাত্রে
অমুক রাত্রে, হ্যাঁ, গুজব চলতেছে, এইখানে ওই হচ্ছে, ওইখানে এই হচ্ছে। এই গুজবগুলা কিভাবে আপনাদের সংক্রমণ করে যেটা? আমার মনে হয় যে ভাই অনেকে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ায়, যেটা সত্য না সেটাও বলে। মানে যার যেরকম মানে ইচ্ছে সেইভাবেই যেটা মন চায় সেটা। আসলে এটা সত্য না মিথ্যা এটা মানে যাচাই বাছাই না করেই। শেয়ার করে, একটা পোস্ট পাইলে শেয়ার করে, ওইটা হ্যাঁ, ছড়াই পড়ে সেটা। জি, আর আমি বলতে চাই এটা ওরা গুজব ছড়েই কিন্তু এ পর্যন্ত আসছে। ওরা গুজব তৈরি করেছে এবং গুজবটা ছড়াইছে সারা বাংলাদেশে, পুরো পৃথিবীতে, তারপরে ওরা এই জায়গায় এসছে। ওরা এবং গুজবের কারখানা। তারা হুম, এখন সারাক্ষণ অভিযোগ করে হুম। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা গুজব ছড়ায়, তারা এখন সারাক্ষণ অভিযোগ করেছে। ওই যে যারা গুজবকারী তারা তো মনে করে আরে আমরা তো গুজব করে এখানে এই পর্যন্ত পৌঁছে গেছি, তারপরে তারা হয়তো বা গুজব করে, কিন্তু এখন গুজব না, এটা এখন হচ্ছে ওরা মানে যে করছে সরাসরি, মানে এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ দেখছে। এটা তো গুজব বলে চালিয়ে দেওয়া যাবে না ভাই। একটা বিমানবন্দরে, হ্যাঁ, এয়ারপোর্টে আগুন লাগে, রেল মানে চিটঙ্গে আগুন, মিরপুরে আগুন, ফ্যাক্টরিতে আগুন লাগছে, তারপরে গার্মেন্টসে আগুন লাগছে, সদরঘাটে লঞ্চে আগুন লাগছে। ওরা ওরা তো ইচ্ছে করে, আমার কাছে মনে হয় ইচ্ছে করে এই ধ্বংসটা ডেকে নিয়ে আসছে, ইচ্ছে করে বাংলাদেশের উন্নয়নের মধ্যে যেটা চোখ গেছে, উন্নয়ন চাচ্ছে না, তাই উন্নয়ন জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিচ্ছে, উন্নয়নকে পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ওরা রাখবে না, কারণ বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দিবে না। সেই কারণেই তো ওরা চক্রান্ত ষড়যন্ত্র করে এখানে এসেছে। আমি এটা বলবো যে গুজব ওরা ছড়ায়, গুজব নিয়ে ওরা বাঁচে, ওরা খায়, এরা চলে, এটা ওরা বুঝতে পারে। এটা ওরা এখন যেটা বুঝছে এটা গুজব না। শেখ হাসিনাকে ফাঁসি দিতে চায়, এটা কিন্তু হুম, গুজব না। না এটা গুজব না। এটা গুজব না। হ্যাঁ, হুম, এই আমি সেটাই দিনটাকে বলতে চাচ্ছি যে এই যে পোড়া, জ্বালা পোড়া, বাড়িঘর পোড়াচ্ছে, বাচ্চাকে দর্শন করছে, একটা সবকিছু ধ্বংস, পুরো বাংলাদেশটাই ধ্বংস করে দিয়েছে। এটা কি গুজব? এটা কি গুজব না এটা সত্যি? সত্যি। তো সত্যিটাকে তারা মানে কি গুজব ভাবে চালিয়ে দিবে? এটা কি সম্ভব? সম্ভব না। কারণ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আর জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কে গুজব ছড়াবে সেটা হবে না। ওরা তো বাংলাদেশ ধ্বংসই করে দিয়েছে, এখানে তো এটা তো গুজব না, এটা সত্যি। আর এই গুজবকারীদেরকেই শাস্তি করার জন্য এই যে বাঁশের লাঠি আছে, বাঁশের লাঠি দিয়ে গুজবকারীদেরকে আমরা সংস্কার করব, এটা আমি বলতে চাই। এটাই সত্যি হবে, এটাই আমরা করব। এটা আমার প্রতিজ্ঞা, এই বাঁশের লাঠি দিয়ে গুজবকারীদেরকে। মিষ্টি, বাঁশের লাঠিটা না আমাদের ইতিহাসের সাথে এত সম্পর্কিত। ৭১ মার্চে বাংলাদেশের প্রথম স্লোগানটা ছিল বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বা এইটি প্রথম স্লোগান ছিল বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। আর আমি বলি যে আমি এখন বলি একটু বলি, আমি বলবো বাঁশের লাঠি তৈরি করো, হটাও ইনুস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। সজীব, আজকে কিন্তু আমাদের মিষ্টি জমিয়ে ফেলছে কিন্তু। আপনি খুব আস্তে আস্তে কথা বলতে, আপনিও বলেন আমাদের কিছু, আপনার নেতা কর্মীদের আপনি এই যে সৃষ্টি, এই যে মিষ্টিকে আমাদের সামনে নিয়ে আসছেন, এটাও কিন্তু একটা সাংগঠনিক কর্মকাণ্ড। কিন্তু এই যে মিষ্টিটা তৈরি হচ্ছে, এই যে মিষ্টিটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু আমাদের সামনের দিনে একটা অগ্রগতির আভাস। কিন্তু আমরা এই মিষ্টিদের জানতাম না। হ্যাঁ, মিষ্টিদের আমাদের কাছে নিয়ে এসছেন, আমি খুবই ইমপ্রেসড এবং আমি বিশ্বাস করি মিষ্টিকে অনেকে যার যার চ্যানেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাহস তৈরি করবে, কিন্তু এই কথাগুলা মানে হতাশা না, অনেকের মাঝে হতাশা আছে, কতদিন লাগবে, প্রতিদিন তো তাদের
ইয়ার নানা টেকনিক তারা তৈরি করছে, কারে কোন জায়গায় ধরবে, কারে। আমাদের একটা ছেলে রানা, আপনি চিনেন রানাকে? রানাকে নিয়ে ধরিয়ে দেওয়ার জন্য নানা পোস্ট বিভিন্ন দিকে ইয়ে করতেছে। এই যে রানারা যে তৈরি হচ্ছে, এটা তাদের মধ্যে ভয় তৈরি করে। মিষ্টি যে কথাবার্তা বলছে না, মিষ্টির কথাটা ভয় তৈরি করবে। মিষ্টি দুবার এর মানে জেলে গেছে, মিষ্টি আরো হতো বারবার জেলে যেতে হবে। সাবধান থাকতে হবে, জেলে যাওয়া কোনো গৌরব না কিন্তু। হ্যাঁ, জেলে যাওয়াটা কোনো গৌরব না। জেলে গিয়ে আমাদের আটকে দেয়া হয়, বাইরে থাকলে যে কাজটা করা সম্ভব সেটা যে না করে, সেটার জন্য এই চেষ্টাটা হচ্ছে। এবং সামনে খুবই আগামী মাসটা, নভেম্বরের মাসটা খুবই একটা স্পর্শকাতর মাস। রায়টা ঘোষণা করবে, কে কিভাবে প্রতিরোধ করবেন একজন করে বলেন। দেখেন বাড়ি ভাই, তারা যদি শেখ হাসিনার ফাঁসির রায় দেয়, ঠিক আছে, তাহলে আপনার কি মনে হয় যে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা কি চুপচাপ ঘরে বসে থাকবে? সাধারণ মানুষ কি এটা মেনে নিবে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে? এখনো সজীব, এখনো আপনারা খুব লিমিটেড কয়েকজন কিন্তু করছেন, এটা আওয়ামী লীগ না কিন্তু। 50 লাখ আমি আপনাকে বলি বাড়ি ভাই, শোনেন, আওয়ামী লীগের সমর্থকরা এবং এখনো অনেক নেতাকর্মী যারা মাত্র অপেক্ষা এবং ধৈর্য ধরে আছেন কখন শেখ হাসিনা নির্দেশ দেন, তার অপেক্ষায় কিন্তু তোমার দল। যেদিন দেখবেন, আসলে আপনি তো জানেন বাড়ি ভাই, 81 সালে নেত্রী যখন দেশে আসছিল, ঠিক আছে, তখন কিন্তু মানে বৃষ্টি হচ্ছিল, টিপটাপ বৃষ্টি হচ্ছিল, সারা বাংলাদেশ একটা থমথম পরিস্থিতি। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই হযরত শাহজালাল বিমানবন্দরে তোমাদের শেখ হাসিনাকে রিসিভ করতে গিয়েছিল। উনি কিন্তু আওয়ামী লীগের নেত্রী তা না, উনি কিন্তু জাতির পিতার কন্যা, যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ খুব খুব টায়ার্ড মনে হচ্ছে, জমায় কথা বলছে না, ঘুমিয়ে পড়তেছে। আমি বলি আমি একটু বলি ভাইয়া, ঠিক আছে, কারণ একটা মানুষ আছে না যে উনি একটু শান্তশিষ্ট, উনি ওই আমার মতো ঝগড়াটে টাইপের না, ভদ্র টাইপের, এই কারণে ওনার কথা ইয়াটা ওরকম। আমি জানি, ভাইয়ার সাথে আমি কথা বলেছি তো, উনি খুব শান্ত চুপচাপ থাকে। তো আমরা তো মানুষ এরকমই, যখন যেমন মানে যে উনি যেমনটা উনি তেমনটাই, কিন্তু ওনার এখানে জমানোর দরকার নেই। আমার ভাই জমাই না, আমি জমাবো, সমস্যা কি? তাই না? এই যে আমার হাতে বাঁশের লাঠি আছে, আমার ভাইকে তো বলার দরকার নেই। এখানে আমি আছি ভাইয়া, আমি আছি। আমার জননেত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর রহমতে আমি মনে করি আমি একাই 100। ভাই আপনি যেভাবে বলছেন সেখানে সেভাবে বলেন। জননেত্রী শেখ হাসিনা যেদিন আসবে, এই অবৈধ দখলদার, ভাওতাবাজ, দেশদ্রোহী, অর্থলোভী 420 বাস, এই সুদখোর ইউনূস সেই দিন লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তার আগেই পালিয়ে যাবে, সেই দিন পালিয়ে যাবে না। যখন শুনবেন জননেত্রী শেখ হাসিনা আসছেন, সেই দিনই তার পালানোর জন্য জায়গা খুঁজবে। শোনার পরে উনি আসবে, তারপরে যাবে না। আপু তার আগে যদি সে পালিয়ে যায় তাহলে তো অবশ্যই তোমাদেরও সে বেঁচে যাবে, আর যদি থেকে যায় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। 13 মাস বাংলাদেশকে ভেঙ্গে চুরে ধ্বংস করে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার
ছোটখাটো চাকরি ছিল, চাকরি চলে গেছে, ছোটখাটো ব্যবসা ছিল, ব্যবসা চলে গেছে। আমি একজন গার্মেন্ট ব্যবসায়ী জানি, অনেক বড় একটা গার্মেন্টস, তাকে প্রথম দিনে এসে বন্ধ রাখতে বলা হলো, পরে একদিন এসে সমস্ত মেশিন পত্র খুলে নিয়ে চলে গেছে জামাতের লোকজন। বলছে ঢাকা শহরে আওয়ামী লীগ করে কারো কোনো অফিস থাকতে পারবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারবে না, কোনো কলকারখানা থাকতে পারবে না। মেশিন তো সব নিয়ে গেছে। হ্যাঁ, এই যে টর্চার, এই যে নির্যাতন, মানে ওরা চাচ্ছে বাংলাদেশের নাম থাকবে না, মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশ, তাই বাংলাদেশের নাম ওরা রাখবে না। ওরা এটা তো বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে, সেই কারণে। আমি আপনাকে বলি, দেখেন ডক্টর ইউনূস কতটা নিচে নামলে যে একটা দেশ যারা আলোকিত হচ্ছিল, সামনের দিকে মাথা উঁচু করে বাঁচতেছিল, সেই একটা সাজানো গোছানো দেশকে তিনি ধ্বংস করে দিলেন। শুধু ধ্বংস করলেন না, দেখেন আজকে বুড়িগঙ্গার নদীর মধ্যে আমার বোনের, আমার ভাইয়ের লাশ ভেসে যাচ্ছে, আর তিনি যমুনায় হাসতেন। রিকশাওয়ালা থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, এমন কোনো ব্যক্তি বলতেছে না যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা আবারও শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা ছাড়া এই দেশে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। রিকশাওয়ালায় আমাকে প্রশ্ন করে যে আপনি বলেন তো যে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প কে আছে, এই দেশটাকে সুস্থ স্বাভাবিকভাবে চালাবে? মিষ্টি ৭১-এর ছবিগুলো দেখেন, যে মার্চে যে ছবিগুলো আছে, আমাদের বোনেরা যে প্রশিক্ষণ নিত গাদা বন্দুক সহ প্রশিক্ষণ নিত। এমন প্রশিক্ষণ কি লাগবে সামনে? আশা রাখি লাগবে না, যদি লাগে আমরা তো প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। আমরা ওই ট্রেনিং নিব, তারপরে এই দেশ ধ্বংসকারীদেরকে ধ্বংস করে দিব, এটাই তো প্রতিজ্ঞা। কত মানুষ তৈরি করতে পারবেন আপনার মতো? আমার মতো কত তৈরি করতে পারবো আমি জানি না, তবে আমি যারা অনলাইনে গর্জন দিয়ে কথা বলে, আমি তেমন সবার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, সবার সাথে আমি যোগাযোগ করছি। আমাদের একটাই কথা, আমাদের একটাই চাওয়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প কিছু নেই। জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল হয়ে গেছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, রাজাকারেরা ধ্বংস করে দিয়েছে। তো শেখ হাসিনাকেই দরকার, কারণ আমরা আগে ঘুম থেকে উঠতাম কি শুনে? উদ্বোধনী অনুষ্ঠানের কথা শুনে। এটা উদ্বোধন হচ্ছে, সেটা উদ্বোধন হচ্ছে, আজকে হবে, সে হবে, আগামী সপ্তাহে এটা হবে, সামনের মাসে এটা উদ্বোধন হবে। মানে শুধু উদ্বোধনী শব্দটা, ওই কথাটা শুনে সকালে ঘুম ভাঙতো। আর এখন ঘুম ভাঙে কিভাবে? এই যে একজন মেয়েকে ধর্ষণ করে পানিতে ফেলে দিয়েছে বস্তাবন্দি করে, তারপরে গলা কেটে এক ভাইকে ফেলে রেখেছে, এক বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, আরেক বাড়িতে ধরেন সব লুটপাট করে নিয়ে গেছে। এইগুলো চলছে এখন, শুনি এই শব্দগুলো। আর তখন শুনতাম শুধু উদ্বোধনী শব্দ। তার মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নাই, কেউ হতে পারে না, হবে না। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার, এটাই বলতে চাই। আমরা শেষ করব আজকের মতো এখানে। জয় কিছু যোগ করবেন? আমি একটা কথাই বলতে চাই বাড়ি ভাই, সেটা হলো যে দেশ ও জাতির জন্য খুব শীঘ্রই জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবে। দেশের জন্য, দশের জন্য, বাঙালির জন্য। উনি কোনো বাধাকেই বাধা মনে করেন।
ওনার দেশের মানুষের জন্য উনি হয়তো আজকে ভারতে আছেন, কিন্তু বাড়ি ভাই আপনি যখন ওনার সঙ্গে কথা বলবেন, ওনার মন প্রাণ সব কিছু কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আমাদের সঙ্গে যখন ওনার কথা হয় তখন উনি বলে যে দেশের মানুষ কেমন রয়েছে, তোমাদের কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে, দেশের মানুষ ভালো নেই, আমি দেশে খুব শীঘ্রই তোমাদের আসছি। আমার দেশটাকে সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, কেউ বাসার বাইরে বের হতে পারে না, আমাদের মায়েরা বোনেরা কেউ নিরাপদে নেই বাংলাদেশ। এই দখলদার সরকারকে যেভাবেই হোক উৎখাত করে দেশ থেকে বিতাড়িত করে আমরা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেছিলাম সেভাবে আবার বাংলাদেশকে পুরোনায় এগিয়ে নিয়ে যাবো, সামনের দিকে আলোর দিকে ধাবিত করব। তোমাদের অনেক তো বাড়ি অনেক ভাই যারা বলে যে শেখ হাসিনা আসতে পারবেন না, ঠিক আছে, শেখ হাসিনা আর কখনোই আসবে না, আমি আজকে বললাম যে যারা শেখ হাসিনার সমালোচনা করেন, শেখ হাসিনাকে ওরা বলে এইটা বলে আপা আর আসবে না, পরে এই কথাটা বলে আপা আর আসবে না। হ্যাঁ, আমি একটু বলতে চাই সেই ভাইয়ার সাথে যোগ করে ভাইয়ার সাথে যোগ দিয়ে বলতে চাই, কারা বলে শেখ হাসিনা আসতে পারবে না? যারা কিনা বাংলাদেশ হতে দিতে চায়নি রাজাকার, যারা কিনা চাঁদাবাজ, চাঁদা ছাড়া কিছু বোঝে না, মানে কাফনের কাপড় থেকে চাঁদা চাই, তারা বলে শেখ হাসিনা আসতে পারবে না। যারা কিনা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না, সরকারি চাকরি পাওয়ার জন্য রাস্তায় আন্দোলন করেছে টোকাই বাহিনী, কিছুদিন আগেও বলতো আমার জন্য একটু মাংসের ঝোল রাখবেন, সেই টোকাই বাহিনী বলে শেখ হাসিনা আসতে পারবে না। তাছাড়া বাংলাদেশের যে সাধারণ মানুষ আছেন, বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ চায়, তারা বলেন শেখ হাসিনাকেই দরকার, শেখ হাসিনার বিকল্প কেউ হতে পারে না, কেউ হবে না। এবং সত্যি আমরা আজকে একটা মেসেজ পেলাম, এই সুজিব উদ্দিন জয়, এই মিষ্টি সুভাষ, এদের সংখ্যা যত বাড়বে শেখ হাসিনার আগমন তত ত্বরান্বিত হবে। সবাইকে শুভেচ্ছা, আজকের মতো এখানে রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।